আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার Upwork প্রোফাইলটাকে সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে নিয়ে আসতে পারেন এবং প্রচুর জব ইনভাইটেশন পেতে পারেন। আপনার Upwork প্রোফাইলটা সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে আসলো তার মানেই কিন্তু এই না যে আপনি প্রচুর জব ইনভাইটেশন পাবেন। তো জব ইনভাইটেশন পাওয়ার জন্য আপনাকে কি কাজ করতে হবে সেটাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে কিছু স্ট্যাটিস্টিক শেয়ার করছি। দেখেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি। ২০২৫ সালে আমি ৮ টা জব পেয়েছি। এই ৮ টা জবের মধ্যে ৫ টা আমি কমপ্লিট করেছি এবং ৩ টা এখনো ইন প্রোগ্রেস আছে। এখানে ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা জব হচ্ছে আমি কমপ্লিট করেছি যেগুলো আমি ২০২৫ সালে শুরু করেছিলাম। আর আমার ৩ টা জব এখনো ইন প্রোগ্রেস আছে যেগুলো আমি ২০২৫ শুরু করেছি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া এই যে ২০২৫ এ আপনি ৮ টা জব পেয়েছেন, ৮ টা জব পাওয়ার জন্য আপনি কতগুলো প্রপোজাল পাঠিয়েছেন? তো চলুন আমি চলে যাচ্ছি আমার স্ট্যাটিস্টিক্স সেকশনে, স্ট্যাটাস অ্যান্ড ট্রেন্ডস এখানে আমি চলে আসছি। এখানে দেখেন আমি যে প্রপোজাল গুলি পাঠিয়েছি, আমি কতগুলো প্রপোজাল পাঠিয়েছি ২০২৫ সালে সেটা এখানে দেখা যাবে। এখানে আমি ২০২৫ সিলেক্ট করছি। দেখেন ২০২৫ এ আমি 0 প্রপোজাল সেন্ড করেছি। অর্থাৎ আমি এই ৮ টা জব পাওয়ার জন্য একটা প্রপোজালও সেন্ড করিনি। তাহলে আমি ইনভাইটেশন পেয়েছি। মানে ক্লায়েন্ট আমাকে আমার প্রোফাইলটা দেখে ইনভাইটেশন পাঠিয়েছে। তার মানে আমি সার্চ র‍্যাংকে ১ম দিকে এসেছিলাম। আপনাদের সাথে সেই স্ট্যাটিস্টিকটাও শেয়ার করছি। দেখেন এখানে আমি যদি যাই ২০২৫ সালে আমি কতগুলো ইন্টারভিউ ইনভাইট পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ২০২৫ এ আমি নিয়ে এসেছি। দেখেন ২০২৫ এ আমি ২১ টা জব ইনভাইটেশন পেয়েছি এবং ২১ টা জব ইনভাইটেশন থেকে আমি ৮ টা জব পেয়েছি। অর্থাৎ আমার সাকসেস রেশিও হচ্ছে 40%, হ্যাঁ? তো আপনি কিভাবে ঠিক এরকমই যথেষ্ট ইনভাইটেশন পাবেন এবং সেই ইনভাইটেশন গুলিকে আপনি সাকসেসে কনভার্ট করতে পারবেন। মানে আপনি অ্যাকচুয়ালি জবটা পাবেন, হ্যাঁ? তো সেই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখেন আমি ১ম এ যদি এখানে চলে যাই ট্যালেন্ট, হ্যাঁ? ট্যালেন্ট লিখে আমি সার্চ দিচ্ছি। এখানে ফর এক্সাম্পল আমি Facebook অ্যাডস, হ্যাঁ? Facebook অ্যাডস এর জন্য আমি লোক খুঁজবো। এখন আমাদের যেই প্রোফাইলটা কি স্ট্যাটিস্টিক্স এর উপর ডিপেন্ড করে র‍্যাংকিং করে এই বিষয়গুলি আমি ১ম এ দেখি আসেন। দেখেন আমি Facebook অ্যাডস লিখে সার্চ দিয়েছি। Facebook অ্যাডস লিখে সার্চ দেওয়ার পরে এই যে ফ্রিল্যান্সাররা আছে এরা আমার এখানে ১ম দিকে এসছে। ১ম পেইজে আসছে। তার মানে হচ্ছে কি তাদের Upwork প্রোফাইলের যে SEO টা খুব ভালো আছে। মানে ওনাদের যেভাবে ওনারা প্রোফাইলটা গুছিয়েছে ওনারা কিন্তু সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে চলে আসছে। এখন কোন জিনিসগুলি এখানে ফ্যাক্ট, হ্যাঁ? ১ম এ দেখেন তাদের ইমেজ আছে। ১ম এই Facebook অ্যাডস। আমি যে Facebook অ্যাডস থেকে সার্চ দিয়েছি এটা অবশ্যই ওনার টাইটেলের মধ্যে আছে। ১ম ফ্যাক্ট। ২য় ফ্যাক্ট হচ্ছে দেখেন এই যে আমি যেটা লিখে সার্চ দিয়েছি Facebook অ্যাডস এই রিলেটেড উনি ৪৪ টা জব করেছে, হ্যাঁ? তারপরে ওনার যে এখানে Facebook অ্যাডস ওনার যে পোর্টফোলিও যে ডিটেইলসটা, পোর্টফোলিও যে ডেসক্রিপশনটা এখানেও ওনার এখানে Facebook এবং Instagram অ্যাডস এর কথা উনি লিখেছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওনার ট্যাগ, হ্যাঁ? এখানে যদি আমি টাইটেল ট্যাগ প্লাসে ক্লিক করি তাহলে ওনার এটা টোটাল ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ওনার টাইটেল ট্যাগেও উনি দেখবেন যে Facebook অ্যাডস, Facebook অ্যাড ম্যানেজার্স এটা হচ্ছে ওনারটা ওপেন হয়েছে। হ্যাঁ? এখানে অবশ্যই Facebook অ্যাডভার্টাইজিং আছে, Facebook অ্যাড ম্যানেজার আছে, Facebook অ্যাডস কথাটা আছে। তো এই ফ্যাক্টর গুলি মোটামুটি আমাদেরকে কভার করতে হবে যদি আমরা আমাদের প্রোফাইলটাকে এমনভাবে অপটিমাইজ করতে চাই যেন আমার প্রোফাইলটা সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে আসে। এখন কিছু জিনিস আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব, কিছু জিনিস আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। দেখবেন আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি, যারা সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে আসছে তাদের জব সাকসেস স্কোর যেটাকে আমরা JSS বলি এটা কিন্তু অনেক ভালো। দেখেন ১ম এ যিনি আসছে ওনার 96 তারপরে 100%, হ্যাঁ? 91%, 100% মানে 90 র উপরে যাদের আছে তারাই মোটামুটি আপনার সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে আসতেছে। তো এখানে এই বিষয়গুলো কনসিডারেশন এর মধ্যে রাখতে হবে। কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো, কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো না। যেমন জব সাকসেস স্কোর এটা তো আমাকে অবশ্যই ভালো পারফরম্যান্স দিয়ে এই জব সাকসেস স্কোরটা পেতে হবে। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আমি যে রিলেভেন্ট জব এখানে দেখেন এখানে একটা ছোট্ট কথা বলছে সেটা হচ্ছে 44 jobs related to your search, ওকে? এখানে দেখেন 35 jobs related to your search, 11 jobs related. সো আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন বা আপনি যে নিশে কাজ করেন বা যেই কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্টরা আপনারকে সার্চ করে মানে ফ্রিল্যান্সারদেরকে সার্চ করে সেক্ষেত্রে সেই রিলেভেন্ট কতগুলি জব আপনি করেছেন এইটা কিন্তু আপনার সার্চ র‍্যাংকিং কে ফ্যাক্ট করে। অর্থাৎ তার মানে আপনার যত এক্সপেরিয়েন্স হবে, আপনি যত ওই রিলেটেড বেশি জব কমপ্লিট করবেন তত আপনার সার্চ র‍্যাংকিং এ ১ম দিকে আসার চান্সেস বাড়বে। এখন সবকিছু তো আমরা কন্ট্রোল করতে পারবো না। যে সমস্ত বিষয়কে আমরা কন্ট্রোল করতে পারবো সেই সমস্ত
বিষয়গুলিকে আমরা কিভাবে অপটিমাইজ করব এখনই আমরা দেখব সেটা। আরেকটা বিষয়, এই আপনি সার্চ র্যাঙ্কিং এর প্রথম দিকে আসলেন, তার মানে কি ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন পাঠাবে? দেখেন, আপনি সবকিছু করলেন, করার পরে আপনি সার্চ র্যাঙ্কিং এর প্রথম দিকে আসলেন। আসার পরে ক্লায়েন্ট যদি দেখে যে আপনার যে প্রোফাইল ইমেজটা বোঝা যাচ্ছে না, আপনার চেহারাটা বোঝা যাচ্ছে না, বা আপনি খুব মানে গম্ভীর হয়ে আছেন, হ্যাঁ? আপনার ইমেজটা যদি অপটিমাইজ না হয়, সে কিন্তু আপনাকে হয়তো ইনভাইটেশন পাঠাবে না। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি পেজ। এখানে কিন্তু বলছে যে এই ফ্রিল্যান্সারটা অ্যাভেইলেবল আছে জব নেওয়ার জন্য। তারপর সে কিন্তু অ্যাভেইলেবল ব্যাচ অফ। তাহলে দেখেন, আমি যদি একজন হায়ারিং ম্যানেজার হই, আমি যদি এভাবে সার্চ দিয়ে আসি, আমি দেখব কি উনি অ্যাভেইলেবল আছে। ওকে, তাহলে আমি ওনাকে ইনভাইটেশন পাঠাবো। তারপর ওনার ব্যাচে কিন্তু দেখতে পাচ্ছি না। ওনার প্রোফাইলে কিন্তু আমি অ্যাভেইলেবলি ব্যাচটা ওপেন দেখতে পাচ্ছি না। ওনারটাতেও দেখতে পাচ্ছি না। তার মানে কি আমি এদেরকে ইগনোর করব যে ওনারা বোধহয় অ্যাভেইলেবল না। তাহলে লেটস নট সেন্ড ইনভাইটেশন টু দেম। ওকে, সো এরকম একটা বিষয়। তাহলে অ্যাভেইলেবিলিটি ব্যাচ অন থাকতে হবে, একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে আপনার প্রোফাইলের ইমেজটা খুব ভালো মতো অপটিমাইজ থাকতে হবে। এই দুইটা বিষয় হচ্ছে যে আপনি বেশি জব ইনভাইটেশন পাওয়ার জন্য আপনাকে মেক শিওর করতে হবে। এখন আসেন, আমি চলে যাচ্ছি প্রোফাইলে, যে কোন বিষয়গুলোকে আমরা অপটিমাইজ করব যেন এট লিস্ট আমি আমার কন্ট্রোলে যেগুলো আছে সেগুলোকে অপটিমাইজ করে রাখতে পারি, যেন আমি সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকে আসি। প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেটা নিশ, সেই নিশটা দিয়ে আপনি এখানে সার্চ দিবেন। ফর এক্সাম্পল, এখানে আমার নিশ হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আমি এখানে জাস্ট এখানে ফেসবুক আমি একটুকু লিখলাম, এফএসসি ফেস লিখলাম। এখানে দেখেন কি আসতেছে, ফেসবুক অ্যাডস আসতেছে। হ্যাঁ, তারপরে আমি যদি পুরোটা লিখি, হ্যাঁ, ফেসবুক পুরোটা লেখার পরে ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মিডিয়া বায়ার, ফেসবুক, এই সমস্ত যে বিষয়গুলি আছে, এই যে কিওয়ার্ড গুলি, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলিকে আমি চেষ্টা করব যে সবচেয়ে বেশি যেটা দিয়ে মানুষ সার্চ দেয়, সেই কিওয়ার্ড গুলিকে আমার যেই আমার টাইটেলটার মধ্যে মেনশন করার জন্য। হ্যাঁ, প্রথমে আমার টাইটেলের মধ্যে আমি সেটা মেনশন করব। তারপর হচ্ছে দেখেন এখানে ফেসবুক অ্যাডস, হ্যাঁ, ফেসবুক অ্যাডসটা কিন্তু প্রথমে যেটা আমাকে অ্যাডভাইস করছে। তো আমি ফেসবুক অ্যাডসটা আমার যেই টাইটেল থাকবে সেই টাইটেল অবশ্যই মেনশন করব। এরপর আমি যদি এক্সপার্ট হই বা আমি যদি সার্টিফাইড হই, তারপর যদি আমার আরো কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটা আমি মেনশন করার চেষ্টা করব টাইটেলে। এছাড়া যদি আমি কোনো টুলস ব্যবহার করি, যেমন ধরেন গো হাই লেভেল আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা আমি মেনশন করব। তবে এখানে একটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে যে আমার যে মেইন কিওয়ার্ডটা যেন আমার টাইটেলে অবশ্যই থাকে। এইজন্য আপনি যেটা করতে পারেন যে আপনি যারা টপ রেটেড ফ্রিল্যান্সার যারা সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকে আসতেছে, তারা কিভাবে তাদের টাইটেলটাকে তৈরি করেছে এটা আপনি চেক করে দেখতে পারেন, এবং ওইরকম করে তাদেরটা হুবহু কপি পেস্ট না করে তাদের থেকে একটা ইন্সপিরেশন নিয়ে ওইভাবে আপনি আপনার টাইটেলটা লিখতে পারেন। মোট কথা হচ্ছে যে আপনার মেইন কিওয়ার্ডটা অবশ্যই আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনার যে মেইন কিওয়ার্ডটা সেটা অবশ্যই আপনার প্রথম যে প্যারাগ্রাফটা, সে প্রথম প্যারাগ্রাফটাতে মেনশন করার চেষ্টা করেন, এবং আপনার যেখানে শেষ হচ্ছে আপনার প্রোফাইল ওভারভিউটা সেখানে মেনশন করার চেষ্টা করেন, যে এটা মেইন কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রজেক্ট যে পোর্টফোলিওটা যখন তৈরি করবেন, পোর্টফোলিও গুলার হেডিং এর মধ্যে আপনি ফেসবুক অ্যাডস, ফেসবুক ম্যানেজার, মানে আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে ভিডিও এডিটিং, ভিডিও এডিটর, এই ধরনের কিওয়ার্ড গুলি আপনি প্রোফাইলের ভিতরে মেনশন করবেন, প্রোফাইল টাইটেলে মেনশন করবেন। তারপরে এখানে স্কিল ট্যাগের মধ্যে যেন ওই কিওয়ার্ডটা আসে সেটা মেনশন করার চেষ্টা করবেন। প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে যেন ওই কিওয়ার্ডটা থাকে, এবং যে রোলটা টাইটেলের মধ্যে যেন থাকে, এবং রোলের মধ্যে যেন মেইন কিওয়ার্ডটা মেনশন করা থাকে, এটা এনশিওর করবেন। এই তো গেল আপনার প্রোফাইল যখন লিখবেন। এরপর হচ্ছে যেটা ক্লায়েন্ট আমাদেরকে যে ফিডব্যাকটা দেয়, এখানে তো আমাদের কন্ট্রোল করার কিছু নেই, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যত রিলেভেন্ট জব এখানে কমপ্লিট করবেন, তত আপনার সার্চ র্যাঙ্কিং এ আসার চান্সেস বাড়বে। তারপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে স্কিল ট্যাগ আমরা এখানে 15টা স্কিল ট্যাগ দিতে পারবো। 15টাই আমরা এখানে ইউটিলাইজ করার চেষ্টা করব, এবং আমরা এইভাবে সার্চ দিয়ে দেখব যে কোনগুলি, আমি যদি ধরেন ফেসবুকটা লিখছি, ফেসবুক অ্যাডস, এখানে ফেসবুক অ্যাডস লেখার পরে আমার কোন জিনিসগুলি আসতেছে, অন্য কোন কিওয়ার্ড গুলি আসতেছে সেগুলি আপনারা দেখবেন। আমি যদি এখানে সিম্পল কথা লিখি, পুরোটা না লিখে, এখানে দেখেন ফেসবুক অ্যাড আসতেছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মিডিয়া বায়ার, ফেসবুক লিড জেনারেশন, যেগুলি আপনার রিলেভেন্ট হবে সেগুলি আপনি অবশ্যই মেনশন করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে যে সমস্ত জবগুলি আসছে, এক একটা জব আপনি ওপেন করে দেখবেন। হ্যাঁ, দেখার পরে আপনার ক্লায়েন্টরা যে সমস্ত ট্যাগ ব্যবহার করছে, হ্যাঁ, সেই ট্যাগগুলি এখানে ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। হ্যাঁ, তো আপনার যে সেক্টর, সেই সেক্টরটা সম্পর্কে আপনি অনেক ভালো জানেন। তো এখানে এই যে জবগুলি পোস্ট হচ্ছে
সেই জবে ক্লায়েন্টরা কোন ধরনের স্কিল ট্যাগ ব্যবহার করছে, যেটা আপনার প্রজেক্টে রিলেটেড, যেটা আপনার নিশে রিলেটেড, সেগুলোও আপনি চেক করে দেখেন। আচ্ছা, আমি আবার চলে এসেছি আমার প্রোফাইলে। স্কিল ট্যাগের পরে যেটা আসছে সেটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। আপনারা যখন প্রজেক্ট ক্যাটালগ তৈরি করবেন, সেটা প্রজেক্ট ক্যাটালগের মধ্যেও আপনার যে রিলেভেন্ট কিওয়ার্ড সেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে টেস্টিমোনিয়াল। আপনি ক্লায়েন্টকে যখন টেস্টিমোনিয়াল রিকোয়েস্ট পাঠাবেন, তখন আপনি তাকে যে মেইলটা পাঠাবেন, এখানে একটা অপশন আছে, হ্যাঁ, রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল। আপনি তাকে যে মেসেজটা পাঠাবেন, সেই মেসেজের মধ্যে আপনি তাকে বলে দিবেন যে তুমি যদি আমাকে টেস্টিমোনিয়ালটা দাও, এই টেস্টিমোনিয়ালটার মধ্যে তুমি এই কথাটা মেনশন করো, এবং ওই যে শব্দগুলি থাকবে, যেই সেন্টেন্সগুলি থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে আপনার কিওয়ার্ডটা যেন অবশ্যই থাকে। কাইন্ডলি এটা মেক শিওর করবেন। এই গেল টেস্টিমোনিয়ালের বিষয়টা। তারপর সার্টিফিকেশন, এখানে আপনার কিছু করার নাই। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, দেখেন আপনি যদি রিলেভেন্ট এমপ্লয়মেন্ট হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই মেনশন করবেন, এবং ওই এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা যখন লিখবেন, এটাকে এমন ভাবে ক্রাফট করেন যেটার মধ্যে যেন আপনার কিওয়ার্ডটা থাকে। অর্থাৎ আপনি হয়তো ভিডিও এডিটর বা শর্টস এডিটর, সেইটা যেন থাকে। তারপর আদার এক্সপিরিয়েন্সটা অবশ্যই মেনশন করেন। আদার এক্সপিরিয়েন্সটা মেনশন করার সময় ওইখানেও আপনার যে রিলেভেন্ট কিওয়ার্ডটা, সেই রিলেভেন্ট কিওয়ার্ডটা দিয়ে দেন। মানে আপনার টোটাল প্রোফাইলটা জুড়ে যেন ওই কিওয়ার্ডটা থাকে। এই জিনিসটা কাইন্ডলি এনশিওর করবেন, তাহলে আপনি র্যাঙ্কিং এ, সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকে আসবেন। আর 3টা বিষয়ে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। এক, আপনার প্রোফাইল ইমেজটা যেন অবশ্যই অপটিমাইজ থাকে। দ্বিতীয় বিষয়ে আপনার অ্যাভেলেবিলিটি ব্যাচটা যেন অবশ্যই অন থাকে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার যে প্রোফাইল ওভারভিউ আছে, প্রোফাইল ওভারভিউর প্রথম 3টা লাইনকে খুব ভালো মতো অপটিমাইজ করুন। এমন কিছু লিখুন যেন ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন পাঠাতে এনকারেজড হয়। আপওয়ার্কে প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এরকম ইনফরমেশনাল আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।